দেশে বিনিয়োগ সহজ করতে এক ছাদের নিচে আসছে 4 সংস্থা। নতুন আইনের খসড়া প্রস্তুত, অনুমোদনের জন্য উঠবে মন্ত্রিসভায়। শীঘ্রই পরিবর্তন হচ্ছে মার্জিন রুলস। পুঁজিবাজারে আইপিও আনা সহ সংস্কার হবে 3 আইন, জানালেন বিএসইসি চেয়ারম্যান। সরকারের প্রথম বাজেটের অর্থনৈতিক লক্ষ্য পূরণ নিয়ে সন্দেহ এডিবির। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলো 4.5%। কাজে লাগানো হবে সরকারি শিল্প প্রতিষ্ঠানের অব্যবহৃত সম্পদ। বন্ধ কারখানা চালু হলে বাড়বে কর্মসংস্থান, বললেন পাটমন্ত্রী। এবং পর্ষদ গঠন সহ 7 দফা দাবিতে আন্দোলন অব্যাহত। 14 জুলাই প্রতি জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। স্বাগত স্টার বিস্টুডে, সঙ্গে আছি সাদিকা সানিমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিনিয়োগে গতি আনতে 4টি প্রতিষ্ঠানকে একীভূত করে ইউনিডা নামে নতুন সংস্থা গঠন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়া অনুমোদন হতে পারে। নতুন এই সংস্থা গঠন হলে বিনিয়োগ সংক্রান্ত আমলাতান্ত্রিক ধীরগতি দূর হওয়ার পাশাপাশি আইনি নানা জটিলতা থেকে মুক্তি পাবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। 2025 সালে নিম্ন আয়ের দেশ আফ্রিকার উগান্ডায় বিদেশি বিনিয়োগ এসেছে $340 কোটি। একই বছর ওই অঞ্চলের আরেক দেশ ঘানা $190 কোটি বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে। অথচ এলডিসি উত্তরণের পথে থাকা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $178 কোটি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য রীতিমতো হতাশার। এই যখন পরিস্থিতি, তখন বিনিয়োগ আগ্রহ কম থাকার পেছনে আইনের মারপ্যাচের কথা বলা হয়। এই পরিস্থিতি উত্তরণ ও সেবার প্রক্রিয়া দ্রুত ও সহজ করার লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 শিরোনামে একটি খসড়া আইন প্রস্তুত করেছে সরকার। চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের কথা রয়েছে। এটি পাশ হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিএইচটিপিএ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ, এই 4 সংস্থা এক ছাতার নিচে চলে আসবে। বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশ আছে সেটাই আসলে উপস্থাপন করাটা সবচেয়ে জরুরি এবং এর জন্য একগুচ্ছ সংস্কার দরকার। এবং পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোরও কিন্তু দক্ষতা বাড়ানোর প্রয়োজন এবং তাদের যে কর্মপরিধি যদি বাড়ানো যায় তাহলে সেই ক্ষেত্রে আসলে যে বিনিয়োগগুলো উৎসাহিত হবে। খসড়া আইনে বলা হয়েছে সমন্বিত এই নতুন কর্তৃপক্ষের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো, শিল্পায়নে গতি আনা, বিনিয়োগ সংক্রান্ত সরকারি সেবার মানোন্নয়ন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প ও বাণিজ্যিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। নতুন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে ঢাকায়, প্রয়োজনে বিদেশের শাখা কার্যালয় খুলতে পারবে। প্রতিষ্ঠান যদি একটা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো অতিরিক্ত জনবল সেটা কমানো যাবে। আর একই সঙ্গে যেহেতু অনেকগুলো কাজ এই প্রতিষ্ঠান একই রকমের করে, তো সুতরাং এখানেও কিন্তু এই যে কার্যক্রম সেগুলো সমন্বয়ের জন্য একটা প্রতিষ্ঠান হলে সেটা ভালো। প্রাতিষ্ঠানিক গতিশীলতা খুব প্রয়োজন এবং সেই জায়গাতে যদি আমরা কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে অটোমেশন, ডিজিটাইজেশন, ওয়ান স্টপ সার্ভিস এবং একই সঙ্গে যে ডিজিটাল মানি ট্রান্সফারের যে ক্রেডিট, প্রত্যেকটা জায়গাতে আমাদের কাজ করতে হবে। প্রকল্প অনুমোদনের পর জমি বরাদ্দ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, শুল্ক ছাড় এবং পরিবেশগত ছাড়পত্রের সেবা যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওয়া যায়, সেই বিশেষ ক্ষমতাও ইউনিডাকে দেওয়া হবে। খসড়া আইনে এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠনেরও প্রস্তাব করা হয়েছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। আগামী 2 সপ্তাহের মধ্যেই পুঁজিবাজারের জন্য মার্জিন রুলসে পরিবর্তন আসছে। এছাড়া ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে নতুন আইপি আনা সহ 3টি আইন সংস্কারের ঘোষণা দিয়েছে বিএসইসি। পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন বিএমজেএফ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। চলতি বাজেটে পুঁজিবাজারের জন্য নীতিগত বিভিন্ন সুবিধা দেয়া হলেও ভালো কোম্পানির অভাব আর জটিল নিয়মের বেড়াজালে এখনও কাঙ্ক্ষিত গতি মিলছে না। পুঁজিবাজারের আমূল পরিবর্তন আনতে বৃহস্পতিবার দুপুরে সিএমজেএফ টকে একগুচ্ছ সংস্কারের ঘোষণা দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। বিনিয়োগকারীদের স্বার্থে 3টি গুরুত্বপূর্ণ নীতি সংস্কারের কথা জানান তিনি। মিউচুয়াল ফান্ড রুল, পাবলিক ইস্যু রুল অ্যান্ড মার্জিন রুল, এই 3টা রুল আমি মনে করি যে বাজার যদি আজকে ঘুরে দাঁড়াতে হয় এই 3টা রুলের অবশ্যই আপনার সংস্কার করতে আমাদের হবে। এ সময় তিনি জানান আগামী 2 সপ্তাহের মধ্যেই পরিবর্তন হচ্ছে মার্জিন রুলস। সেই সঙ্গে ভালো কোম্পানিকে বাজারে টানতে নতুন আইপি আনার জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নেয়ার কথা জানান বিএসইসি প্রধান।
আমাদের যে বর্তমান ডাইরেক্ট রেস্ট্রিক্ট রেগুলেশন যেটা আছে এটা মার্কেট বান্ধব না। এটা শুধু বলা হয়েছে সরকারি কোম্পানি করতে পারে, তাও 25% আপনাকে অফলোড করতে হবে। এটা তো কোনো নিয়ম হলো না। তো আমরা চেঞ্জ করে দেবো এটাকে। আমরা অলরেডি খসড়া করে ফেলেছি। আমরা নেক্সট উইকের মধ্যে এই ড্রাফট খসড়া চলে যাবে টু দি মার্কেট ইন্টারমিডিয়েটস। 2 সপ্তাহ আমাদের থাকবে। 2 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আমাদের নতুন মার্জিন রুল আপনারা দেখবেন। কোম্পানিগুলোতে ক্যাশলেস লেনদেন ও আইপিও প্রক্রিয়া সহজ করতে পারলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে আশা অংশীজনদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক বেড়েছে প্রায় 34 পয়েন্ট। প্রধান সূচক ডিএসই এক্স অবস্থান করছে 5,804 পয়েন্টে। অন্যদিকে ডিএসই সরিয়া সূচক এবং ডিএস30 সূচকও ইতিবাচক ধারায় আছে। আজ মোট লেনদেন হয়েছে 1428 কোটি টাকার শেয়ার। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর আগে বুধবার সূচকের 11 পয়েন্ট পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ডিএসইর লেনদেন। মোট লেনদেনের পরিমাণ ছিল 1156 কোটি টাকার শেয়ার। এদিকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আজ পুঁজিবাজারের উসমানিয়া গ্লাস এবং মেঘনাপেট ইন্ডাস্ট্রিজের লেনদেন স্থগিত করেছে ডিএসই। দর্শক, পুঁজিবাজার ও বিনিয়োগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। সংবাদের পরের অংশ যাচ্ছি অন্যান্য খবরে। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির যে লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে সংশয়ে আন্তর্জাতিক সংস্থা এডিবি। এর পূর্বাভাস বলছে প্রবৃদ্ধি হতে পারে 4.5%, যেখানে বাজেটে লক্ষ্য ধরা হয়েছে 6.5%। অন্যদিকে মূল্যস্ফীতি 9% ঘরে থাকার কথা বলেও তা 7.5% আটকে রাখার পরিকল্পনা আছে সরকারের। বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন এই পূর্বাভাস দিয়েছে এডিবি। উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি আয় কমা, বেসরকারি খাতে বিনিয়োগে খরা, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে জ্বালানির দাম বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্ক, সব কিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এরপরও নতুন অর্থ বছরের জন্য আশাবাদ দেখাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হচ্ছে, চাপে থাকলেও 2025-26 অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে হবে 4.5%। মূলত ঊর্ধ্বমুখী রেমিটেন্স আয় ও সেবা খাতের সম্প্রসারণের উপর ভর করে প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছেন ম্যানিলা ভিত্তিক এই ঋণদাতা সংস্থাটি। এদিকে জুন মাসে বিদায় নেয়া 2025-26 অর্থবছরের জন্য পরিসংখ্যান ব্যুরো জিডিপির প্রবৃদ্ধি সাময়িক হিসাব দেখিয়েছে 4.14%। যদিও এর সঙ্গে একমত হতে পারছে না এডিবি। সংস্থাটির হিসেব বলছে, গেল অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে 3.7%। চলতি অর্থবছরের জন্য সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7.5%। তবে এডিবির পূর্বাভাস বলছে এর চেয়ে অনেক বেশি থাকবে মূল্যস্ফীতি, যা থাকতে পারে 9%-এর ঘরে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাব সব খাতে পড়ায় মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকবে বলে জানাচ্ছে এডিবি। এদিকে বাংলাদেশ ব্যাংকও মুদ্রানীতিতে পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি থাকবে 8 থেকে 10%-এর ঘরে। শুধু বাংলাদেশ নয়, অর্থনৈতিক চাপে গোটা বিশ্বই। মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আগে 3.1% বললেও বছরের মাঝামাঝি এসে বলছে এই হার কমে 3% হবে। এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি 2025 সালের 4.1% থেকে বেড়ে 2026 সালে 4.7% পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমএফ-এর প্রতিবেদনে। তবে আইএমএফ আরও বলছে 2027 সালে তা কমে 3.9%-এ নামতে পারে। সংস্থাটি বলছে, প্রবৃদ্ধির ধীরগতির মূল কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তার প্রযুক্তি নির্ভর অর্থনীতিগুলোকে কিছুটা বাড়তি গতি দিচ্ছে, যা যুদ্ধের নেতিবাচক প্রভাবের কিছুটা পুষিয়ে দিচ্ছে। রোকসানা রিমি, স্টার নিউজ।
যুদ্ধের কারণে পোশাক রপ্তানি গতি পায়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য ব্যবসায় চলছে মন্দাভাব। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতে পড়ছে বলে মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে বন্ধ শিল্প কারখানা চালু করতে পাটকল কর্পোরেশন এবং জুট অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। চলমান সংকট কেটে গেলে পোশাকের রপ্তানি বাড়বে বলে আশা প্রকাশ করেন পাটমন্ত্রী। পরে বলেন, সরকারের মালিকানাধীন বন্ধ সব মিল কারখানা পুনরায় চালু করতে কাজ করছে সরকার। এসব কারখানা চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়াও অব্যবহৃত সম্পদ কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 14 জুলাই দেশের প্রতিটি জেলায় ইসলামী ব্যাংক শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে গ্রাহক ফোরাম জানায়, দ্রুত সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন সহ 7 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিন মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিলও করেন সচেতন গ্রাহক ফোরাম। সকালে রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক দ্রুত পরিচালনা পর্ষদ গঠনের কথা বললেও হচ্ছে কালক্ষেপণ। আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি বলেছেন, ইসলামী ব্যাংকে একটি সৎ এবং যোগ্য পরিচালনা পরিষদ অবিলম্বে ঘোষণা করা হবে, কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও কালক্ষেপণ করা হচ্ছে। সে কারণে গ্রাহকদের মনে স্পষ্ট দেওয়া হয়েছে, এই যে পরিকল্পিত সময়ক্ষেপণ এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা। দাবি আদায়ে আগামী 14 জুলাই দেশের প্রতিটি জেলার ইসলামী ব্যাংকের শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় সচেতন গ্রাহক ফোরাম। এরপরও দাবি আদায় না হলে আগামী 18 জুলাই সব গ্রাহক নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার কথা জানায় গ্রাহক ফোরামের নেতারা। আমাদের সামনে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে আগামী 14 তারিখে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের যে প্রধান শাখা রয়েছে সেই প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় তারা জানায়, সৎ ও যোগ্য ব্যক্তি দিয়ে দ্রুত পরিচালনা পর্ষদ গঠন না করা হলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দর্শক, যেমনটা বলছিলাম, পুঁজিবাজার এবং বিনিয়োগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ। জনাব আহসান মারুফ, আপনাকে স্বাগত। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু শুরু করতে চাই, যেহেতু আজকে বিএসইসি চেয়ারম্যান বলেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে মার্জিন রুলসে পরিবর্তন আসবে। কিছুদিন আগেও তো প্রায় 18 থেকে 20 বছর পরে মার্জিন রুলসে পরিবর্তন সংস্কার এসেছিল। এই নতুনভাবে যে পরিবর্তন আসবে সেখানে কি কি পরিবর্তন আপনি আশা করছেন? আসলে মার্জিন রুলসটা হচ্ছে যে বিনিয়োগকারীরা লোন নিয়ে শেয়ার কিনবেন, তো লোন তো আসলে খুব ঝুঁকিপূর্ণ। এখন এটা ইনভেস্টরদের যারা নিজেদেরকে সক্ষম মনে করেন, ক্যাপেবল মনে করেন, তারা মার্জিনটা ইউজ করার চেষ্টা করেন, মানে লোনটা নেওয়ার চেষ্টা করেন। এখন এইটা থাকলে হয় কি যে মার্কেটে লিকুইডিটি বাড়ে। আমরা তো চাই মার্কেটে অনেক টার্নওভার হোক, তো এটাকে সহজীকরণ করতে হবে এই অ্যাঙ্গেলে চিন্তা করার জন্য যে লিকুইডিটি কীভাবে আরও বাড়ানো যায়। সো অনেকগুলো ইস্যু আছে। একটা ইস্যু আছে যে কে আমরা যেমন একটা ব্যাংক থেকে লোন নিতে গেলে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, কেওয়াইসি পূরণ করতে হয়, যেমন আপনার কোলাটেরাল আছে কিনা, আপনার সেই পে করার অ্যাবিলিটি আছে কিনা। ঠিক সেম প্রিন্সিপালটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, যে শেয়ার মার্কেটে আসলে কিন্তু সেম একটা রিকোয়ারমেন্ট আপনাকে যেতে হবে, বাট এখানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। তো যেমন একটা আছে যে 5 লাখ টাকার পোর্টফোলিও থাকতে হবে, মিনিমাম থাকতে হবে। তারপর অ্যাসেটের সাথে একটা সম্পর্ক করে দিয়েছে। সো এইগুলো একটু সহজীকরণ করতে হবে। আবার ঝুঁকির বিষয়টাও দেখতে হবে যে যখন মার্কেট অনেক ওভারহিটেড হয়ে যাচ্ছে তখন তো মার্জিনে যারা থাকছেন, যদি কোনো নাইভ ইনভেস্টর সেখানে থাকেন তাহলে তো উনি প্রবলেমে পড়বেন। সো মার্জিনের যে রিকোয়ারমেন্টগুলো আছে
সেগুলো ডাইনামিক করা যায়, করা যেতে পারে। আরেকটা ইস্যু হচ্ছে যে অনেক ভালো স্ক্রিপ্টে যেন যেগুলোতে লিকুইডিটি বেশি আছে, ভালো স্ক্রিপ্ট বলতে ভালো কোম্পানিতে যেখানে মার্জিনটা দেওয়ার সুযোগটা বেশি দেওয়া। তো সেক্টরাল কিছু ক্যাপ থাকতে পারে যে এই কোনো একটা পার্টিকুলার পোর্টফোলিওতে একটা পার্টিকুলার রেশিওর বেশি ওনারা এই সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট করলে ওখানে মার্জিন পাবেন না আর কি। তো আর সবচেয়ে লাস্ট যে ইস্যুটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এখানে মনিটরিং বাড়াইতে হবে, ব্রোকারদের উপর মনিটরিং বাড়াইতে হবে, তারা প্রপারলি জিনিসটা ইউজ করছেন কিনা, রুলসটা ফলো করছেন কিনা। লাস্টে যখন সংস্কারের কথা আসছিল, আপনি যেমন বলছিলেন যে 5 লাখ মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে কিংবা ভিত থাকতে হবে, তো সেই ধরনের রুলসের ব্যাপারে কিন্তু ব্রোকার্স হাউসদের একটু আপত্তি ছিল। তো এখন আসলে কি ধরনের পরিবর্তন আনলে গ্রাহকরা, মোট কথা গ্রাহক এবং পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে? যেমন ওয়েলথের যে ব্যাপারটা আছে, এটা ওয়েলথে একজন লোকের ওয়েলথ থাকতে পারে, মানে ওয়েলথ বলতে অনেক ট্যাক্স ফেলে দেখা গেছে অনেক সম্পদ আছে, কিন্তু ওনার পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান নাই। এখন এই ব্যক্তি যদি আসেন পুঁজিবাজারে এবং উনি যদি ট্রেড করেন, দেখা যেতে পারে যে ওনার জন্য এটা অনেক প্রবলেমেটিক হতে পারে আর কি। সো সহজীকরণ করা, যে একটা জিনিস হচ্ছে যে ডিজিটাইজেশন করা, প্রপার মনিটরিং করা, সো এগুলা দেখা যেতে পারে। জি, বিসিক চেয়ারম্যান আরও জানিয়েছেন তিনি ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে সরাসরি আইপিও বাজারে আনবেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কতটা প্রভাব পড়তে পারে এর ফলে? আসলে আমাদের দেশে তো অনেকদিন ধরে আমরা আইপিও দেখছি না, এবং পুঁজিবাজারের একটা বড় ভূমিকা হচ্ছে যে ভালো কোম্পানিগুলো লিস্টেড হলে আমরা যারা পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করি তারা অনেক বেশি উৎসাহিত বোধ করি। তো ডিরেক্ট লিস্টিং একটা হতে পারে, ডিরেক্ট লিস্টিংয়ে সরকারি কোম্পানিগুলো আনার একটা কথা শোনা যাচ্ছে। সো এটা একটা ভালো ভালো একটা উদ্যোগ। প্লাস বুক বিল্ডিং মেথডে আমার মনে হয় একটা সংস্কার করা দরকার, এটাকে মার্কেট বেসড করা, ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে যাতে একটা কাট অফ প্রাইস নির্ধারিত হয়, তাহলে এন্টারপ্রেনাররা উৎসাহিত বোধ করবেন তাদের কোম্পানিকে লিস্ট করার। কারণ এন্টারপ্রেনাররা তো চান উনি যে বিজনেসটা রান করছেন সেটার একটা প্রপার প্রাইস পাইতে, না হলে তো ওনার ইনসেন্টিভ থাকবে না। সো আমার মনে হয় ডিরেক্ট লিস্টিংয়ের চাইতে বুক বিল্ডিং মেথডে যদি একটু বিসেক বা নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে এটাকে একটু মার্কেট বেস করা, পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়াতে কীভাবে আমরা ফলো করি সেগুলো যদি আমরা একটু, আমার ধারণা ওনারা সেই কাজগুলো করছেন, সো সেইটা করলে আমার মনে হয় একটু ভালো হবে। আপনি অন্য দেশের কথা যদি টানছেন, পুঁজিবাজার কিন্তু বিনিয়োগের একটা তহবিল পূরণে কাজ করে অন্যান্য দেশে, তো বাংলাদেশের শেয়ার বাজার কেন সে মানে স্থানটা দখল করতে পারছে না? আসলে একটা ইস্যু হচ্ছে যে ভালো সাপ্লাই অফ শেয়ার যদি থাকে তাহলে কিন্তু মার্কেটে একটা অর্গানিক ডেভেলপমেন্ট হয়। তো আমাদের গত 20 বছরে আমরা কিন্তু ওইরকম হাতে গোনা দু একটা কোম্পানি বাদে ভালো কোম্পানি আসে নাই। তো ভালো স্কিম আনতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে একটা সুশাসনের একটা ব্যাপার আছে এখানে, যে যখন প্রপার মনিটরিং হচ্ছে, ম্যানিপুলেশন কম হচ্ছে, তখন কিন্তু মার্কেটের ডায়নামিক্সগুলো অনেক মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। তো আমার মনে হয় ভালো কোম্পানিগুলো আসলে এখানে মার্কেটের অর্থনীতির অনেক বড় একটা প্রভাব থাকবে পুঁজিবাজারের। আচ্ছা, ভালো কোম্পানির কথা বলছেন, তাহলে ভালো কোম্পানিগুলো দেশের পুঁজিবাজার কেন টানতে পারছে না? কিছুদিন আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তখন বলা হচ্ছিল যে যখন একটা স্টেবল রাজনৈতিক অবস্থান আসবে তখন হয়তো বিদেশি যে বিনিয়োগ সংস্থা তারা হয়তো আকর্ষিত হবেন বা বিনিয়োগ করবেন, কিন্তু তারপরেও কি কি প্রতিবন্ধকতা এখনো থেকে গেছে? আসলে আমাদের অর্থনীতিতে ভালো কোম্পানিগুলোর জন্য ব্যাংক ডমিনেটেড ফাইন্যান্সিংটা তারা অনেক বেশি উৎসাহিত বোধ করেন। কারণ ব্যাংকের যে ক্যাপিটাল আছে, দেখা যায় যে আরএমরাই কোম্পানিতে গিয়ে উৎসাহ দেন যে আপনারা ব্যাংক থেকে ফাইন্যান্সিং নেন, এবং ব্যাংক ফাইন্যান্সিংটা কিন্তু ওই ভালো কোম্পানির জন্য নেওয়া অনেক সহজ, অনেক দ্রুত তারা নিতে পারে। সো ওইখান থেকে বের হয়ে পুঁজিবাজারে আসতে হলে তাদেরকে কিন্তু ওরকম একটা সিমিলার টাইপের অ্যাডভান্টেজ দিতে হবে, যে আপনি যদি পুঁজিবাজারে আসেন, আপনার একটা কোম্পানি লিস্ট করতে যদি 3 বছর লেগে যায়, ততদিন কিন্তু আপনার প্রজেক্টের অর্ধেক সময় চলে গেল। সো এইটা একটা ইস্যু, যে স্যার যেটা বলেছিলেন যে ডিজিটাইজেশন করা, দ্রুত আইপিওতে নিয়ে আসা, প্লাস হচ্ছে যে পুঁজিবাজারে তো অনেক বেশি রুলস ফলো করতে হয়, কমপ্লায়েন্সের ইয়েগুলো ফলো করতে হয়। সো এখানে এগুলো একটু সহজীকরণ করা, প্লাস হচ্ছে যে পুঁজিবাজারে আপনার
যে মানে কোম্পানিগুলোকে যে লিস্টিং হচ্ছে কোম্পানিগুলো, সেগুলোকে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া একটু, সো এগুলো দিলে আমার মনে হয় কোম্পানিগুলো আসবে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা কমলেই কি পুঁজিবাজারের এই যে বিনিয়োগ বাড়বে, নাকি এর পাশাপাশি জ্বালানি বা সরবরাহ বা এই যে বন্দরে গতি আনা এই বিষয়গুলো প্রভাব ফেলে? আসলে এগুলো তো খুব ম্যাক্রো লেভেলের ইস্যু, যে ব্যবসায়িক পরিবেশ উন্নত হলে তখন দীর্ঘমেয়াদী সংস্থান হবে, অর্থসংস্থান হবে। তো দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের জন্য তো আসলে এই যে আপনি যে বিজনেস এলিমেন্টগুলো বললেন সেগুলো যদি প্রপারলি থাকে, তখন তো সেই কোম্পানিগুলো তারা চেষ্টা করে লার্জ প্রজেক্ট নিতে, লম্বা প্রজেক্টগুলো নিতে। তো সেটার জন্য তো আসলে পুঁজিবাজার ছাড়া খুব একটা বিকল্প নাই। এই বিনিয়োগ প্রসঙ্গে যেহেতু বলছিলাম একটু আগে, একটু জানতে চাই যে আজই দেখলাম যে বিনিয়োগ সহজ করতে সরকার 4টি সংস্থাকে একীভূত করেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হতে পারেন? আমি ইফ আই এম নট রং, আমি দেখেছিলাম যে বাইরে থেকে যদি একটা কোম্পানি আসতে হয় তাকে অ্যাটলিস্ট 50টা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। তো বাইরে তো ইউএসএতে একটা কোম্পানি খুলতে 1 দিন লাগে। তো সেই আমরা যদি অত অ্যাডভান্স ইকোনমির সাথে কম্পেয়ার না করে বাংলাদেশকে যদি পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু অনেক সিগনিফিক্যান্ট সংস্কার দরকার এখানে। যত দ্রুত একটা কোম্পানি লিস্টিং হবে, যত ফ্রেন্ডলিভাবে এটা লিস্টিং হবে বা রেজিস্টার্ড হবে, তত কিন্তু এন্টারপ্রেনার উৎসাহ বোধ করবে যে এখানে এসে ব্যবসা করার। জি, এই বিনিয়োগ যখন এই পরিস্থিতি, এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি বলছে যে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 4.5% হবে, কিন্তু সরকার 6.5% বলেছিল, লক্ষ্যমাত্রা নিয়েছিল। তো এত মানে পার্থক্য কেন হচ্ছে, আর এই পার্থক্য কিভাবে দূর করা যায়? আসলে আপনি যদি লাস্ট 2 বছরের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ দেখেন, দেখবেন এটা কিন্তু অনেক কম। ইনফ্লেশন যেখানে 9%-এর কাছাকাছি, সেখানে প্রাইভেট সেক্টর গ্রোথ কিন্তু আপনার 8%-এর নিচে। তো যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ না থাকে তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট না হলে কিন্তু জিডিপি গ্রোথ বাড়বে না। সো গভর্নেন্সে কিছু সমস্যা আছে, যেমন কিছু ব্যাংকের সমস্যা আছে, তারা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন করতে পারছে না। সো আসলে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, না বাড়লে আসলে এই কাঙ্ক্ষিত যে জিডিপির মাত্রাটা আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আবারও একটু জানতে চাই, একটু ব্যাখ্যা সহ, যে দেশীয় বিনিয়োগকারীদের হয়তো টানতে পারছে এই শেয়ার বাজার যদি বলি, কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কোনোভাবেই টানা কঠিন হয়ে যাচ্ছে এবং দিন দিন যদি বলি সেটা কমছে। যেমন যদি বলি, আমরা গতকালও একটা বিষয় আলোচনা করেছিলাম যে লাস্ট কোয়ার্টার যদি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বলি, আর এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বলি, তাহলে 44% কমেছে, কিন্তু গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আবার 21% বেড়েছে যদি আমরা কোয়ার্টার ওয়াইজ চিন্তা করি। তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে বিদেশি বিনিয়োগ কি কাজ করলে বাড়বে? আসলে আমি একটু এখানে ভিন্নমত পোষণ করি যে দেশি কোম্পানিগুলো আসছে, ভালো কোম্পানিগুলো কিন্তু আসছে না। ভালো আমাদের লার্জ ইভেন আরএনজি সেক্টরের ভালো কোম্পানিগুলো কিন্তু আমাদের মার্কেটের লিস্টিং আমরা দেখিনি গত 10 বছরে। সো যে জিনিসটা ব্যবসায়িক পরিবেশ যদি উন্নত না থাকে, অ্যাপ্রোপ্রিয়েট না থাকে, সেটা দেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবে না, বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবে না। এখন বিদেশিরা তো আসলে আসবে। আপনি যদি এখানে দেখেন যে আপনার এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি, আপনার কিন্তু ওই বিদেশিকে বুঝাইতে হবে না, ও অটোই চলে আসবে। হ্যাঁ, তো যদি আমাদের ব্যবসায়িক পরিবেশটা আমরা উন্নত করতে পারি, দেশি বিনিয়োগকারী যেরকম আসবে সেমনি বিদেশি বিনিয়োগ করে আসবে। এখন যদি আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, যেমন আমাদের একটা রিপোর্ট ছিল যে বাংলাদেশ থেকে $200 বিলিয়ন পাচার হয়ে গেছে লাস্ট 200 বছর। এগুলো তো দেশি লোকগুলোই আমরা পাচার করেছি। তো দেশি লোকই যদি আমরা পাচার করে দিই তাহলে বিদেশিরা কেন এখানে টাকা দিই? সো এই ধরনের বড় যে প্রবলেমগুলো আছে, গভর্নেন্স লেভেলে যে সমস্যাগুলো আছে, সেগুলো আসলে অনেক সলভ করতে হবে। জি, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন যে সরকার বলেছিল 7.5% মূল্যস্ফীতি আনবে। মূল্যস্ফীতি কিন্তু গত কয়েক মাস যাবৎ 9%-এই চড়ে আছে। এর ফলে তো সুদ হারও কমবে না, তাহলে বিনিয়োগে কী ধরনের প্রভাব পড়তে পারে? বিনিয়োগ কি বাড়বে এর ফলে? তাহলে তো বিনিয়োগ বাড়ার খুব একটা সুযোগ নেই। এই বিষয়ে একটু আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাই। ইনফ্লেশনটা আসলে আমাদের বর্তমান যে ব্যাংকিং সিস্টেমটা যেভাবে চলছে, এটা একটা বিশাল ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে। এই যে টাকাগুলো পাচার হয়ে গেছে, এবং আমরা দেখেছিলাম যে কিছুদিন একটা রিপোর্ট দেখেছি যে 100 টাকা লোন দিলে এর মধ্যে ডিস্ট্রেসড লোন হচ্ছে 60 টাকার মতো।
তো বাকি 40 টাকা আপনার অ্যাপ্রোপ্রিয়েট আছে বা রেগুলার আছে। এখন এইরকম একটা সিচুয়েশনে হাতে কোনো 5-6টা ব্যাংক ছাড়া অন্য কিন্তু খুব একটা ব্যাংক মানে ব্যাংকের অ্যাবিলিটি নাই একটা ইন্টারমিডিয়েশন করা, মানে লোন দিয়ে জব অপরচুনিটিস ক্রিয়েট করা। তো যদি এরকম একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন, আরেকটা হচ্ছে যে উইক ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকা সাপ্লাই দিচ্ছে। তো যদি এরকম হাই পাওয়ার্ড মানি তাদেরকে দিতে হয়, তখন কিন্তু ওটা ইকোনমিতে মানে আলটিমেটলি মুদ্রাস্ফীতি ক্রিয়েট করে। সো একটা ডাইলেমার মধ্যে সিচুয়েশন, একটা ডাইলেমার সিচুয়েশন, একদিকে হচ্ছে যে ইনভেস্টমেন্ট নাই, আরেকদিকে হচ্ছে হাই ইনফ্লেশন, ব্যাংকিং সেক্টর ক্রাইসিস। তো সব মিলিয়ে আসলে ইকোনমি খুব যে আগের চেয়ে একটু বেটার পজিশনে আছে, বাট এখনও হয়তোবা একটা শক্তিশালী অর্থনীতির দিকে আমরা ঢুকতে পারি নাই। এই যে কর্মসংস্থানের কথা বলছিলেন, যদি বিনিয়োগ না বাড়ে কর্মসংস্থান তো বাড়বে না, সেটাই তো বোঝা যায়। তো তারপরেও এই যে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ কেন তৈরি হচ্ছে না? প্রতিবন্ধকতা আসলে কোথায় কোথায়, কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে? প্রতিবন্ধকতা হচ্ছে যেমন আমাদের আমলাতান্ত্রিক জটিলতা একটা ইস্যু আছে। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য, এন্টারপ্রেনারদের এনকারেজমেন্ট করার জন্য আমরা কিন্তু ওরকম একটা ক্লাইমেট তৈরি করতে পারি নাই, যেখানে আজকে আমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পাশ করে কিন্তু চিন্তা করে বিসিএস পরীক্ষা দেবে, বাট উন্নত দেশগুলোতে চিন্তা করে একটা বিজনেসম্যান হবে। সো যদি আমরা সেই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারি, প্রাইভেট সেক্টরকে গ্রো করার সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু ব্যবসার ডেভেলপমেন্টের সাথে সাথে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং আলটিমেটলি জব ক্রিয়েট হবে। তো আমার কাছে মনে হয় যে পলিসি মেকাররা কী চান, যে ওনারা যদি আদেও এখানে ডেভেলপমেন্ট প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট করতে চান, তাহলে প্রাইভেট সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে হবে। শিক্ষাগত কারিকুলাম চেঞ্জ করতে হতে পারে, কারণ এখন এআইয়ের যুগে এত ফাস্ট চেঞ্জ হচ্ছে সব কিছু। তো সেখানটাতে আসলে কারিকুলাম অনেক বেশি মার্কেট এবং আধুনিকতা সম্পন্ন হতে হবে, যাতে পাশ করার পরে সে ব্যবসা কেন্দ্রিক একটা চেষ্টা নিতে পারে, নতুন যে জনগোষ্ঠী আসছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা কনসলিডেটেড অ্যাপ্রোচ, অনেকগুলো অ্যাঙ্গেলে একসাথে কাজ করতে হবে, তাহলে হয়তো বা আমরা সেদিকটা যেতে পারবো। মার্কিন রুলসের পরিবর্তনের ব্যাপারে আরেকটু কথা বলতে চাই। আপনি তখন বলছিলেন যে যারা বিনিয়োগকারী আছেন তাদেরও কিন্তু একটু অ্যানালাইসিসের দরকার আছে। তো আরেকটু জানতে চাই, বিনিয়োগকারীদের স্বভাবতই দেখা যায় ব্রোকার্স হাউসে চলে যায় এবং সেখান থেকে তাদের মনিটরিং করা হয় এবং তারা সেখান থেকে শেয়ার লেনদেন করে, বিক্রি করে, কিনে। তো আসলে আপনার কাছে জানতে চাই, কোন কোন বিষয়ে বিনিয়োগকারীদের একটু বিচার বিশ্লেষণ করে আসলে শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত? তার আগে আমি একটু বলি যে উন্নত বিষয়ে কিন্তু ডিরেক্ট ইনভেস্টিংয়ে খুব রিস্কি একটা অ্যাক্টিভিটিস হিসেবে চিন্তা করা হয়। কারণ ধরেন আপনি একজন সাংবাদিকতার সাথে জড়িত, তো আপনার কিন্তু এত টাইম নেই মার্কেটকে অ্যানালাইসিস করা, মার্কেটের কোম্পানি সম্পর্কে জানা। আপনি কি করবেন? আপনি কিন্তু একজন অ্যাডভাইজারকে টাকাটা দেবেন। যেমন আমরা অসুস্থ হলে একজন ডাক্তারের কাছে যাই। সো আমাদের কিন্তু ওখানে একটা বিশাল মার্কেট মেকানিজমে, মার্কেট ইনফ্রাস্ট্রাকচারে এই জিনিসটা কিন্তু ল্যাকিংস। সো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদেরকে গ্রো করার সুযোগ করে দিতে হবে এবং এই লাইসেন্সগুলো দিতে হবে। সো আপনি ডিরেক্ট ইনভেস্টিং না করে আপনি একজন পার্টিকুলার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে যাবেন, উনি আপনাকে উপদেশ দিবেন, আপনি সেই উপদেশগুলো ফলো করার চেষ্টা করবেন, এতে রিস্ক অনেক কমে আসবে। 1, 2 নম্বর হচ্ছে কেউ যদি মনে করে যে না আমার অ্যাডভাইজার দরকার নেই, আমি মার্কেটে টাইম দিতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, আমার সেই সক্ষমতা আছে। আমাদের দেশে 99% মানুষ যারা ট্রেড করেন মার্কেটে, তারা কিন্তু আসলে শেয়ার এবং কোম্পানির মধ্যে তফাৎটা বুঝেন না। তারা যখন একটা স্ক্রিনের সামনে চলে আসেন, তারা মনে করেন যে এটা আজকে কিনে কালকে বিক্রি করে দেবো। এই মানসিকতা একদিনে হয় না, এই মানসিকতা একটা লম্বা সময় ধরেছে এবং এটা রাতারাতি চেঞ্জ হবে না। সো যতদিন পর্যন্ত, যার ফলে জিনিসটা কী দাঁড়াচ্ছে, যার প্রতি 6 বছর বা 10 বছর পর পর মার্কেটটা ক্র্যাশ হলে আমরা আন্দোলন হতে দেখি। হ্যাঁ, কিন্তু দায়িত্বটা কিন্তু ইনভেস্টরদের নিজেকে সেলফ এডুকেটেড করা। তো সেইখানটাতে কোম্পানি সম্পর্কে জানা, শেয়ার এবং কোম্পানি যে দুটো আলাদা জিনিস, এবং আমি যদি নিজে না পারি, আমি একটা প্রফেশনাল কারো কাছে যাব বা প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে টাকা দিব, এইখানটাতে আমার মনে হয় অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একটা সুযোগ আছে। সেখানে সরকারের থেকে শুরু করে নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুরু করে একটা কনসলিডেটেড একটা মার্কেটিং হতে পারে, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে যে আসলে কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত।
জি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে বিনিয়োগকারীদেরও সচেতন হতে হবে, তারপরে তারা বিনিয়োগ করলে তখন হয়তো একটা বেনিফিট পেতে পারে এবং তারা তখন দেখা যায় যে একটা লং লাস্টিং একটা ইনভেস্টমেন্ট তাদের দরকার। সেই সাথে দেশের পুঁজি বাজার আসলে বড় হোক এবং বিনিয়োগ বৃদ্ধি পাক, দেশি বিদেশি বিনিয়োগ আসুক, এটা আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, পুঁজিবাজার ও বিনিয়োগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হারে চাষাবাদ করা হচ্ছে বিদেশি ড্রাগন ফল। যতই দিন যাচ্ছে বাড়ছে এই ফলের চাহিদাও। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুরে শুধু ড্রাগন ফলের বেচাকেনা কেন্দ্র করেই গড়ে উঠেছে শতাধিক পাইকারি আড়ত। সরাসরি কৃষকরাই নিজেদের উৎপাদিত ফল এখানে বিক্রি করতে পারায় পাচ্ছেন আশানুরূপ দাম। এই বাজার ঘিরে সৃষ্টি হচ্ছে অনেকের কর্মসংস্থানও। লাল টুকটুকে ড্রাগন ফলের সমাহার বাজার জুড়ে, ক্রেতা বিক্রেতার হাক ডাকেই ব্যস্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বেচাকেনা। জমি থেকে তুলে বাইসাইকেল বা ভ্যানে করে কৃষকরাই এই বাজারে বিক্রি করেন নিজেদের উৎপাদিত ড্রাগন ফল। পরে আড়তগুলোতে চলে ফলের পরিমাপ ও প্যাকেজিংয়ের কাজ। প্রতিদিন এই বাজারে গড়ে কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। 110 টাকা 20 টাকাও আছে, মাল বুঝে দাম। সর্বনিম্ন 5 থেকে 7,000 10,000 কেজি পর্যন্ত মাল ওঠে। কোটি কোটি টাকার লেনদেন কিন্তু এই বাজারে হচ্ছে। ড্রাগন ফলের এই বাজার গড়ে ওঠায় ন্যায্য দামে ফল বিক্রি করতে পারেন কৃষকরা। এতে কমেছে পরিবহন খরচ ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি। সুনাম মূল্যে আমরা ফলটা বিক্রি করতে পারি, তার জন্য আমরা এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় ফলের দাম ভালো। বাজারে নিয়ে আসছি, নিয়ে আসার পরে মনে করেন যে দাম একরের দাম ফেলছে, ব্যাপারীরা দাম বলছে, 5টা ব্যাপারী দেখে তারপর দাম টাম করে মাল বেচা কিনে হচ্ছে। সেই সাথে বাজার ঘিরে গড়ে উঠেছে হাজারো বেকার তরুণের কর্মসংস্থান। পড়াশোনার পাশাপাশি অনেকেই বাজারে পেয়েছেন ভালো বেতনে কাজের সুযোগ। আমার মতো কয়েক হাজার এখানে বেকার যুবক আছে যারা এইভাবে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে নিজের। আমি আসছি নাটোর জেলা থেকে এখানে ফল কিনতে। এখানে ফলের আমদানিটা ভালো এবং এখানকার আড়তদারদের ব্যবহার আচরণটা ভালো। দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ফল কিনতে আসেন পাইকাররা। এসব ফল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে। আফরোজা লামিয়া, স্টার নিউজ। টানা বর্ষণে বান্দরবানে জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত পর্যটন খাত। নিরাপত্তা শঙ্কায় 10 জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে সব পর্যটন কেন্দ্র। অনেকেই আছেন আটকা। বুকিং বাতিল করে পাহাড় ছাড়ছেন পর্যটকরা। মেঘে ঢাকা পাহাড়, সবুজ অরণ্য আর অসংখ্য ঝর্ণার অপরূপ সৌন্দর্যে বছর জুড়েই ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে বান্দরবান। বিশেষ করে বর্ষায় প্রকৃতি যেন নতুন করে সাজে, আর সেই সৌন্দর্যের টানেই ভিড় জমান হাজারো পর্যটক। কিন্তু এবার সেই বর্ষাই যেন কেড়ে নিয়েছে বান্দরবানের চেনা রূপ। টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার শঙ্কায় খেই হারিয়েছে জেলার পর্যটন খাত। প্রাণচঞ্চল পর্যটন স্পটগুলো পরিণত হয়েছে জনশূন্য নীরবতায়। আগামী 10 তারিখ পর্যন্ত জেলা প্রশাসন থেকে পর্যটন সব বন্ধ। টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে আমাদের যা বুকিং ছিল তা ক্যান্সেল হয়েছে। পর্যটক ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আগামী 10 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তে একের পর এক বাতিল হচ্ছে হোটেল রিসোর্টের বুকিং। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে হোটেল রিসোর্ট মালিক, ট্যুর গাইড, পরিবহন সেবা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বান্দরবান সদর পর্যটন স্পটগুলো ইচ্ছে করলে খোলা রাখা যেত, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন বন্ধ রেখেছে 3 দিনের জন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে যেই পর্যটন স্পটগুলি স্থগিত হওয়ার কারণে আমাদের অনেকগুলি বুকিং ক্যান্সেল হয়েছে, যা এখন পর্যন্ত কোনো গেস্টের রিশিডিউল করে নেই, যার কারণে আমরা এখন বেকার সময় পার করছি আর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাদদেশে অনেক সময় ধস সৃষ্টি হয়, এটার জন্য ফায়ার সার্ভিস, আমাদের ইউনিয়ন পরিষদ, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কোনো কোনো ক্ষেত্রে বিজিবি সবাই মিলে কিন্তু তাদেরকে সরানোর জন্য মাইকিং বা অ্যাওয়ারনেসটা করা হয়েছে। পাহাড় ধস ও বন্যা মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে বান্দরবান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, টেকসই এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইতালি বিজনেস টু বিজনেস বৈঠক। এতে অংশ নেন ইতালি থেকে আসা একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প উদ্যোক্তারা। সর্বাধুনিক ইতালীয় প্রযুক্তি উপস্থাপন করা হয়। এছাড়া উদ্ভাবনী, জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়নের বিষয়টিও উঠে আসে। বস্ত্রশিল্পের পাশাপাশি ওষুধ, ইস্পাত এবং চামড়া শিল্পেও বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের আশা, এই ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতালিতে আমরা প্রায় $2 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। আমরা চাই গো আপ টু দ্য $5 বিলিয়ন। আমরা যদি মেশিনারি আনতে পারি, ইটালিয়ান মেশিনারি, আমাদের কোয়ালিটি আরও ভালো হবে। দেখি না কি হয়। দেশের বাজারে ৩,০০০ টাকার বেশি কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি করা হচ্ছে 2,21,965 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,11,993 টাকা। 18 ক্যারেট 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,48,774 টাকা। বৃহস্পতিবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে $4,126। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ধারাবাহিক হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জ্বালানিবাহী জাহাজে চলাচল, ফলে 1 ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়ে বিক্রি হচ্ছে $77। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের দামও বেড়ে হয়েছে $73। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত আশঙ্কাজনক হারে কমছে। অন্যদিকে ইরানের জ্বালানি তেল রপ্তানিতে ফের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে অস্থির জ্বালানির বাজার। ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর এটি সর্বোচ্চ উঠেছিল $126। একটি দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নানা কারণে ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নোট বাতিলের অন্যতম কারণ থাকে কালো টাকার সরবরাহ নিয়ন্ত্রণ করে তা ব্যাংক খাতে যুক্ত করা। কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে আর কেন ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়? অর্থনীতির ওপর এই সিদ্ধান্ত কি কোনো ঝুঁকি তৈরি করে? বিস্তারিত জানবো স্টারবিজ এক্সপ্লেইনডে। কাগজ মুদ্রা বা ফিয়াট কারেন্সি, এই মুদ্রাগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা থাকে, কারণ এগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। কিন্তু কখনো কখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর ফাঁকি রোধ কিংবা রাজনৈতিক পট পরিবর্তনে এই টাকার মানি হয়ে যায় শূন্য। রাতারাতি বাজার থেকে নোট সরিয়ে নেয় সরকার। ভারত থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, সবখানেই ঘটেছে এমন ঘটনা। 2016 সালের 8 নভেম্বর ছিল ভারতের ইতিহাসের এক বিশেষ দিন। এদিন 100 কোটির বেশি জনগণকে অবাক করে দিয়ে এক অবিশ্বাস্য পদক্ষেপ নেয় ভারতের মোদী সরকার। এর জেরে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। অনেকে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা সহ্য করতে না পেরে প্রাণও হারান, কারণ এক রাতের ব্যবধানে হাতে টাকার মান শূন্য হয়ে লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যান। ভারতে কিভাবে বাতিল হয়েছিল এই ব্যাংক নোট? ওই বছর কালো টাকা ঘর থেকে বের করে আনতে মোদী সরকার 500 আর 1000 রুপির নোট বাতিল করে দেন, যা ছিল ভারতের মোট সচল মুদ্রার 86%। এরপরই ঘটে বিপত্তি। যদিও অর্থনীতিবিদরা আগে থেকেই সতর্ক করেছিলেন, কিন্তু না মানায় সাধারণ জনগণকে পড়তে হয় চরম ভোগান্তিতে। নোট বাতিল করায় নতুন নোট সংগ্রহে ব্যাংকগুলোতে ছিল কিলোমিটার ব্যাপী লম্বা লাইন। প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে অনেকে খাবারও কিনতে পারেননি। কালো টাকা জব্দ করার যে উদ্দেশ্য নিয়ে নোট বাতিল করেছিল মোদী প্রশাসন, তা খুব একটা সফল হয়নি। ভারতের মতোই দুর্নীতি আর অনলাইন জুয়া রুখতে চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের প্রস্তাব দেয় থাইল্যান্ডের পাকডি পার্টি। সরকারের কাছে তারা 500 আর 1000 বাথের নোট বাতিলের দাবি জানায়। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি থাই প্রশাসন।
বাংলাদেশেও একই প্রস্তাব উত্থাপন করা হয় সংসদে। সম্প্রতি বাংলাদেশের সংসদেও এমন প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য AM মাহবুবউদ্দিন খোকন। কালো টাকা জব্দ ও ব্যাংকের নগদ টাকার প্রবাহ বাড়াতে তিনি 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব দেন। 2 মাসের জন্য এটি বাস্তবায়নের কথা বলেন তিনি, যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কখন ব্যাংকনোট বাতিল করা হয় কিংবা ব্যাংকনোট বাতিলের সুফল কি? কালো টাকা জব্দ করার জন্যই শুধু কাগজে টাকার নোট বাতিল করা হয়, বিষয়টি এরকম নয়। বরং কখনো কখনো রাজনৈতিক পরিবর্তনেও নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও তখন পুরনো নোট সচল থাকে। এই যেমন জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নোট সরিয়ে নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়, যা এখন বাজারে আসতে শুরু করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিয়মিত নোট বাতিল ও ধ্বংস করে থাকে, যা হয়তো বাজারে আসা নতুন নোট হাতে পেলে আমরা বুঝতে পারি। ছেঁড়া, ফাটা, দাগ কিংবা ময়লাযুক্ত পুরনো নোটও বাতিল করে ধ্বংস করা হয়। এর বদলে সরবরাহ করা হয় চকচকে নতুন নোট। এছাড়াও নগদ টাকার প্রবাহ নিয়ন্ত্রণেও নোট বাতিল বা ধ্বংস করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, বছরে যার পরিমাণ প্রায় 100 কোটি। বাংলাদেশেও এ বিষয়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, যার অংশ হিসেবে 1 জুলাই থেকে বাধ্যতামূলক করা হয়েছে বাংলা QR কোড। তো এই ডিজিটাল লেনদেন বাড়ার ফলে কমে আসছে কাগজে নোটের চাহিদা। এই কারণেও অনেক দেশ নোট বাতিল বা ধ্বংস করে থাকে। কোন কোন দেশে ব্যাংক নোট বাতিল করা হয়েছে? কোনো অঞ্চলে অভিন্ন মুদ্রা চালু করার ক্ষেত্রেও বাতিল করা হয় আগের ব্যবহার করা নোট। এই যেমন 2002 সালে ইউরোপীয় ইউনিয়নের 12টি দেশে জাতীয় মুদ্রা বাতিল করে চালু করা হয় একক মুদ্রা ইউরো। সে সময় 800 কোটি ব্যাংক নোট আর 3800 কোটি কয়েন দেয়া হয় বিভিন্ন ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানকে, যা ছিল নোট পরিবর্তনে বিশ্বের অন্যতম সফল উদ্যোগ। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সরকার 50 আর 100 রুবেলের নোট বাতিলের পদক্ষেপ নেয়, কিন্তু এই পদক্ষেপ ব্যাকফায়ার করে। এছাড়াও কালো টাকা জব্দ করতে নোট বাতিলের উদ্যোগ নেয় উত্তর কোরিয়া, তবে এর জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নোট বাতিল করা হয়েছিল জিম্বাবুয়ে আর ভেনিজুয়েলাতেও। যে কারণেই নোট বাতিল করা হোক না কেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় অর্থনীতির স্বার্থেই। তবে প্রতিটি পদক্ষেপেই নতুন নোট ছাপাতে হয় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে, যা ছাপানোর খরচ বহন করতে হয় জনগণকে। এই ছিল স্টার বিস টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।